সিরিয়ার উপরে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে তাদের সঙ্গে ইসরায়েলের সম্পর্কটাকে ঘনিষ্ঠ করার চেষ্টা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার উপর থেকে যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এটা কিন্তু অনেকগুলো শর্ত সাপেক্ষে, এবং শর্তগুলির মূলত হচ্ছে আব্রাহাম অ্যাকর্ডের অংশ হতে হবে সিরিয়াকে, এবং সিরিয়াকে মানে তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলি থেকে সরে আসতে হবে, ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক ভালো করতে হবে। সে চাচ্ছে যে যুদ্ধটাকে লাগিয়ে রাখতে প্যালেস্টাইনে, কারণ যুদ্ধ থাকা মানে হচ্ছে সে ক্ষমতায় থাকা, এবং হচ্ছে ইউএস তার বেশি আরো কাছাকাছি হওয়া। সে যদি এখানে শান্তি শৃঙ্খলা স্থাপন করে ফেলে মিডল ইস্টে ইউএস, তাহলে কিন্তু মানে ইসরায়েলের যে গুরুত্ব সেটা ইউএস এর কাছে কমে যাবে। এবং আমেরিকা ডাইরেক্টলি হামাসের সঙ্গে নেগোশিয়েট করে তাকে কিন্তু রিলিজ করা হয়েছে, কিন্তু নেতানিয়াহু কিন্তু একদম খুশি না এটাতে। নেতানিয়াহু চাচ্ছে যে আরো এটাকে প্রলং হোক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে সফর, দ্বিতীয় দিনে আজকে যা ঘটলো, 210টি জেট কেনার জন্য চুক্তি হয়েছে কাতারের সঙ্গে, সে তার পাশাপাশি যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা এসেছে সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেখা করা, 37 মিনিটের বৈঠক করা এবং সবশেষ সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া। অর্থাৎ রাজনীতিতেও শেষ কথা বলে কিছু নেই, অনেকটা সেরকম মনে হচ্ছে। কিন্তু কেউ কেউ বলছেন যে এই বৈঠকের বিনিময়ে সিরিয়ার উপরে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে তাদের সঙ্গে ইসরায়েলের সম্পর্কটাকে ঘনিষ্ঠ করার চেষ্টা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপনার কাছে কি মনে হয়? জি, আমার কাছে মনে হয় যে সিরিয়ার উপর থেকে যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এটা কিন্তু অনেকগুলো শর্ত সাপেক্ষে, এবং শর্তগুলির মূলত হচ্ছে আব্রাহাম অ্যাকর্ডের অংশ হতে হবে সিরিয়াকে, এবং সিরিয়াকে মানে তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলি থেকে সরে আসতে হবে, ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক ভালো করতে হবে, ইরানের সাথে একটু দূরত্ব তৈরি করতে হবে, এই জাতীয় অনেকগুলো শর্ত দিয়েছে। তবে সিরিয়ার অর্থনীতি কিন্তু পৃথিবীতে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ইকোনমি এই মুহূর্তে, এত যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, সেখানে সিরিয়ার আপনি জানেন 69 থেকে 70% লোক দারিদ্র সীমার নিচে বাস করে, তার 25% মানুষ হচ্ছে অ্যাবজেক্ট, খুবই মানে মানে সর্বোচ্চ দারিদ্রতা যেটাকে বলে সেরকম জায়গায় রয়েছে। সুতরাং আমি মনে করি ব্যক্তিগতভাবে যে ডোনাল্ড ট্রাম্প যে সিরিয়ার উপর থেকে স্যাংশনগুলি তোলার সিদ্ধান্ত নিয়েছে, এটা একটা গুড ডিসিশন ইয়ের জন্য, সিরিয়ার জন্য, সিরিয়ার মানুষের জন্য, সাধারণ জনগণের জন্য, এবং এটা তিনি নিজের থেকে নেননি ডিসিশনটা। এর জন্য এমবিএস এবং এরডোয়ান দুইজন তাকে রিকোয়েস্ট করেছে, দুইজনের রিকোয়েস্টকে সে দাম দিয়েছে। কারণ মানে সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক 80 বছরের এবং অনেক বেশি ইন্টারডিপেন্ডেন্ট দুটো কান্ট্রি। কারণ সৌদি আরবের যে মানে জ্বালানি, তার উপর আমরা অনেক নির্ভরশীল ছিলাম মানে 1 দশক 2 দশক আগে পর্যন্ত। প্লাস সৌদি আরবের হাতে প্রচুর টাকা পয়সা রয়েছে, তারা অনেক ইনভেস্ট করবে, অনেক বেশি কেনাকাটি করবে ইউএস এর কাছ থেকে। এটা হচ্ছে একটা দিক। এবং আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার যে ব্যক্তি বন্দনা, প্রশংসা, এগুলি সে খুব পছন্দ করে, এবং যারা খুব মানে যেটাকে বলে স্ট্রং পার্সোনালিটি, তাদের প্রতি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এক ধরনের সম্মান বা ভালোবাসা যাই বলেন সবসময় রয়েছে। এটা কিম জং উনের জন্য রয়েছে, শি জিনপিং এর জন্য রয়েছে, পুতিনের জন্য রয়েছে। একইভাবে এই যে আল সারা যে ব্যক্তি, তার সম্বন্ধে সে কিন্তু অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেছে। সে খুব টাফ, সে খুব সুন্দর দেখতে, সে খুব ভালো, তার একটা অতীত ইতিহাস আছে, কিন্তু আমার ধারণা তার সক্ষমতা আছে সিরিয়াকে সামনে নিয়ে যাওয়ার। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, ডোনাল্ড ট্রাম্প ইন এ ওয়ে কিন্তু পুতিনের মতোই, সে নিয়ম কানুনের তোয়াক্কা করে না, তার যাকে পার্সোনালি ভালো লেগে যায় সে অনেক জায়গাতে অনেক ছাড় দিতে রাজি হয়ে যায়। আমার ধারণা যে আল সারা সত্যি সত্যি হ্যান্ডসাম লুকিং গাই, সব মিলিয়ে তার হয়তো কোনো কারণে তাকে খুব পছন্দ হয়েছে, এবং সে কিছু কিছু আউট অফ দ্য নর্ম গিয়ে কিছু কিছু ছাড় দিতে সে সম্মত হয়েছে। কিন্তু এই সম্মতিগুলো আরো বেশি ফলপ্রসূ হবে যদি ইসরায়েলকে ডোনাল্ড ট্রাম্প রাজি করাতে পারে যে তোমরা যেসব জায়গায় সিরিয়ার দখল করে নিয়েছো আসাদ পতনের পরে, ইনক্লুডিং যে অন্য জায়গায় যে 66 এর ওয়ারে যে দখল করেছিল, চলো আমরা এগুলি নিয়ে একটা মীমাংসা করি এবং এই এলাকায় একটা শান্তিপূর্ণ অবস্থা ফিরিয়ে আনি। কিন্তু আপনারা এটাও জানেন খবর থেকে যে নেতানিয়াহু কিন্তু এই যে সুন্দর হবনবিং চলছে, মানে ভালো মানে সম্পর্ক চলছে এমবিএস কিংবা যে আল সারার সঙ্গে কিংবা এরদোয়ানের সঙ্গে, এটিতে নেতানিয়াহু কিন্তু হ্যাপি না। সে চাচ্ছে যে যুদ্ধটাকে লাগিয়ে রাখতে প্যালেস্টাইনে, কারণ যুদ্ধ থাকা মানে হচ্ছে সে ক্ষমতায় থাকা, এবং হচ্ছে ইউএস তার বেশি আরো কাছাকাছি হওয়া।
সে যদি এখানে শান্তি শৃঙ্খলা স্থাপন করে ফেলে মিডল ইস্টে ইউএস, তাহলে কিন্তু মানে ইসরায়েলের যে গুরুত্ব সেটা ইউএস এর কাছে কমে যাবে। কারণ ডোনাল্ড ট্রাম্প হচ্ছে একজন ব্যবসায়ী ব্যক্তি, সে সবসময় খেয়াল করে কোথায় তার ব্যবসা ভালো হবে, আমেরিকার জন্য লাভ হবে। তো সে লাভটা কিন্তু কাতারের সঙ্গে যে চুক্তিগুলি হচ্ছে তাতে হবে, সৌদি আরবের সঙ্গে চুক্তি হচ্ছে তাতে হবে, এবং এমনকি যে ইরানের সাথে যে নেগোসিয়েশন হচ্ছে সেখানেও নিশ্চয়ই অনেক লেনদেনের ব্যাপার থাকবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কিন্তু সবসময় চাচ্ছে যে ব্যবসা বাণিজ্যে তার নিজস্ব সুযোগ সুবিধা কোথায় বেটার হবে। এই জন্য নেতানিয়াহু অতটা হ্যাপি না এই মুহূর্তে। জি, এবং একই কথা বলছিল আসলে সিএনএন এর একটি বিশ্লেষণ। তারা বলছিল যে এই সফরে নেতানিয়াহু নীরব দর্শকের ভূমিকা আছেন, যদিও তারা এটিও বের করেছেন যে আসলে ইসরায়েলের ব্যাপারে কিংবা ইসরায়েলের সফরের ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগ্রহী নয়, কারণ ইসরায়েল থেকে তার পাওয়ার কিছু নেই, তিনি পাওয়া ছাড়া সফর করার তো কোনো কারণ নেই। কিন্তু একটা বিষয় সিএনএন তাদের বিশ্লেষণে এনেছে যে ট্রাম্পের বিভিন্ন কাজ ইসরায়েলকে বিভিন্ন সময় হতবাক করেছে। বিশেষ করে তারা তিনটি উদাহরণ আনছিল, যে ইরানের সঙ্গে আলোচনার প্রস্তাব, ইয়েমেনে হুতিদের বিদ্রোহীদের সঙ্গে চুক্তি এবং হামাসের সঙ্গে সরাসরি আলোচনা যে প্রস্তাব দিয়েছিল আমেরিকা, সেগুলো অনেকটাই ইসরায়েলকে বিস্মিত করেছে। আমি একটু শেকাল মামুন আপনার কাছে জানবো, সেটা হলো এই সফরে ইসরায়েল কি আসলে নীরব দর্শক, নাকি ইসরায়েলের যে পারফরমেন্সগুলো আছে যেমন সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং অন্যান্য বিষয়গুলো, সেগুলো তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের হয়েই কাজটা করছেন। Well, it would be any president. Any president যদি থাকতো তখন অবশ্যই বলতো যে সিরিয়া তোমাকে আমি অ্যাকসেপ্ট করবো, তোমাকে মানে এমবার্গোটাকে উইথড্র করবো, বাট তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো ইসরায়েলকে। এটা তো যে আসুক না কেন, ডেমোক্র্যাট হোক রিপাবলিকান হোক। বাট এখানে যেটা কন্ডিশন যেটা হচ্ছে যে লোক, আপনি যে সিরিয়াকে তাকে যে রিকগনাইজ করতে বলতেছেন, এবং সিরিয়াতে যেসব টেরোরিস্ট আছে, ফরেন টেরোরিস্ট যেটা বলা হয়েছে আর কি, বা তারা বলতেছে তাদের ফাইটার, সো তারা কিন্তু আল সারার তার সঙ্গেই কিন্তু কাজ করছে, তার জন্যই ফাইট করে কিন্তু আসাদকে রিমুভ করছে। সো ডেফিনেটলি তারা তাদেরকে দেশের থেকে বের করে দিবে না। তারা বলছে যে প্যালেস্টাইনিদেরকে বের করতে দিবে। এখন প্যালেস্টাইনিদের বের করে কোথায় পাঠাবে, কোথায় তাকে ইসরায়েলে পাঠাবে, নাকি there is no space in West Bank and Gaza তো ডিস্ট্রয়। সেটাগুলো বুঝতে হবে যে 5টা কন্ডিশন দেওয়া হয়েছে, তো কোনটা কোনটা এটা অ্যাকসেপ্টেবল। আর আপনি যেটা বলতেছেন, হ্যাঁ ইরানের জন্য বা ইসরায়েলের যেভাবে নেতানিয়াহু, যে গতকালকে যে একজন আমেরিকান ইসরায়েলি সিটিজেন, তাকে মাত্র 19 বছর বয়স ছিল, তাকে নেওয়া হয়েছে, এখন সে 21 বছর বয়স, ইয়াং পার্সন, এবং আমেরিকা ডাইরেক্টলি হামাসের সঙ্গে নেগোশিয়েট করে তাকে কিন্তু রিলিজ করা হয়েছে। কিন্তু নেতানিয়াহু কিন্তু একদম খুশি না এটাতে। নেতানিয়াহু চাচ্ছিল যে আরো এটাকে প্রলং হোক, এবং নেতানিয়াহুর যে মিডিয়া তার এগেনস্টে, সেই ফ্যামিলির এগেনস্টে এখন ক্যাম্পেইন করতেছে। ইট ইজ সো সারপ্রাইজিং যে তাদের একজন ছেলে আমেরিকা কেন ডাইরেক্টলি হস্তক্ষেপ করলো সেটা তারা পছন্দ করতেছে না। তো আমার কিছু ইসরায়েল জুইশ ফ্রেন্ড আছে, তারা বলতেছে দিস টাইম ট্রাম্প মাইট পুট হিম আন্ডার দ্য পাস। তার মানে হচ্ছে কি তাকে বাসের নিচে ফেলে দিতে পারে, তার কারণ আমেরিকা ইজ দ্য অনলি ফ্রেন্ড ফর ইসরায়েল, দের ইজ নোবডি এলস। কেউ আজকেও আমি নিউজে দেখলাম ফ্রান্সের প্রেসিডেন্টকে সে বলতেছে ইউ আর ওয়ার্কিং ফর হামাস, সেখানে ব্রিটেনের প্রাইম মিনিস্টারকে সে বলতেছে। সো হি ডাজন্ট হ্যাভ এনি ফ্রেন্ড except United States and Trump. এবং ট্রাম্পকে যদি সে হ্যাপি না করে, বা ট্রাম্প যদি একটা কিছু বলে বসে, that's going to be really difficult for him to deny or ignore. তো সে অবশ্যই বলছে, গতকালকে বলছে, ট্রাম্প বলছে যে what Gaza people cannot live like this forever. So এটা যদি সে একটু চিন্তা করে দু একটা স্টেটমেন্ট করে, এবং আমরা এক্সপেক্ট করতেছি হয়তো প্যালেস্টাইনকে সে হয়তো স্বীকৃতি দিবে, তখন কিন্তু ইসরায়েলের কিন্তু কোনো উপায় নেই টু অ্যাকসেপ্ট দ্য আমেরিকান প্রপোজাল, যতই বিটার হোক না কেন। তার কারণ ট্রাম্প ইজ নট গোনা রান অন মোর টাইম। ট্রাম্প যদি এখন একটা কিছু করে বসে, বলে বসে, they cannot ignore it. তার কারণ we give all the money, we give all the ammunition, all the everything, you name it. আর এই মুহূর্তে যেটা হচ্ছে যে হ্যাঁ মিডল ইস্টে আমরা হয়তো অনেকে ভাবতেছি ও মাই গড, সাউদি ইজ গিভিং 600 বিলিয়ন, কাতার ইজ গিভিং 300 বিলিয়ন, ইউনাইটেড আরব আমিরাত, সো হি ইজ ব্রিংিং লট অফ মানি। বাট think about this, দেশে এই যে সব আরব দেশগুলো, পার্শ্ববর্তী যেসব দেশগুলো, ইজিপ্ট, জর্ডান, সিরিয়া, দে আর সাচ এ বিগ, লাইক তাদের যে ডেমোগ্রাফিটা, দে আর ইয়াং, তাদের পপুলেশনটা ইয়াং। সেখানে যদি আমেরিকা বিজনেস করতে পারে, আমরা জানি যে ট্রাম্প হচ্ছে একজন ট্রানজাকশনাল প্রেসিডেন্ট, হি বিলিভ ইন বিজনেস। সেটা যদি আসলে বিজনেসের দিক দিয়ে চিন্তা করে, দেন আমেরিকা শুড রিয়েলি ডু solve all the problem and go for the business. America could make many times more money than what we are doing right now. হ্যাঁ, ইসরায়েলকে অবশ্যই তার সিকিউরিটি এন্ড সেফটি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু প্যালেস্টাইনের লোকজন যদি খেয়ে পরে ভালো থাকে, আমার মনে হয় না যে তারা গিয়ে
গোলাগুলি করবে। People like to live peacefully and they want to enjoy their life. That's the 21st century. একমাত্র প্যালেস্টিনিয়ান স্যার। Iran is a huge country. তাদের জনগোষ্ঠী, they're below 25 years. 60% of the people are below 25. They're growing. They need more Boeing. কাতারের কাছে হয়তো 200 প্লেন বিক্রি করতেছে, 100 কত 200 বিলিয়ন ডলারের প্লেন বিক্রি করতেছে। ইরানের কাছে তার থেকে বেশি টাকার প্লেন তারা বিক্রি করতে পারবে তার কান্ট্রিকে মডার্নাইজেশন করার জন্য। ইরানের এয়ার ফোর্স, তাদের যে প্রাইভেট জেট ইজ কলাপসিং। দে নিড দিস থিং। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।